হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে এই ভিডিওর মধ্যে আমরা লেগেসি সিস্টেম বা পুরানো ফাইল বেস সিস্টেম বলতে কি বুঝি সেই বিষয় সম্বন্ধে আমরা ব্যাখ্যা করব, আলোচনা করব। এই টপিকটা কেন গুরুত্বপূর্ণ? কারণ যখন আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করি, তখন কেন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটার এক্সিস্টেন্সের মধ্যে এসছে, কি প্রবলেম ছিল, সেই বিষয়টা বোঝার জন্যই কিন্তু আমাদের লেগেসি সিস্টেম বা পুরানো ফাইল বেসড সিস্টেম বিষয়টি বোঝা দরকার। অর্থাৎ এটা আন্ডারস্ট্যান্ডিং এবং কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই টপিকটা বোঝা খুবই দরকার। তো এই ধরনের দেখো, যেমন প্রশ্ন আছে লেগেসি সিস্টেম বা পুরানো ফাইল বেস সিস্টেম বলতে কি বোঝো, এই ধরনের প্রশ্ন চলে আসতে পারে। অথবা এই ধরনের প্রশ্নও আসতে পারে যে পুরানো যে ফাইল বেস সিস্টেম ছিল বা লেগেসি সিস্টেম ছিল, তার ডিসঅ্যাডভান্টেজ কি ছিল যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের দরকার পড়লো। তো এই টপিকটা বোঝার জন্য চলো আমরা এক্সপ্লানেশন শুরু করি। তো প্রথমে দেখো, এখানে কিছু লেখা লিখেছি আমি সেটা বোঝার জন্য, যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস ব্যবহারের পূর্বে কম্পিউটার ভিত্তিক তথ্য সংরক্ষণ এবং ব্যবস্থাপনার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হতো তাকে লেগেসি সিস্টেম বা পুরানো ফাইল বেস সিস্টেম বলা হয়। অর্থাৎ যখন আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আবিষ্কার হয়নি, তার আগে ধরো কোনো এক সরকারি অফিসে বা বিদ্যালয়ে বা যে কোনো অফিসিয়াল কাজে ডেটাকে সংরক্ষণ করার জন্য এবং ডেটাকে ম্যানেজ করার জন্য যে সিস্টেমেটিক পদ্ধতি ব্যবহার করা হতো, সেটাকেই আমরা অ্যাকচুয়ালি লেগেসি সিস্টেম বা পুরানো ফাইল বেস সিস্টেম আমরা বলছি। তো এই পদ্ধতিতে কি করা হয়, এই পদ্ধতিতে তথ্যসমূহ কোনো কেন্দ্রীয় ডেটাবেসে সংরক্ষণ করা হয় না। আমরা ডেটাবেসের মধ্যে জানবো যে ডেটাকে একটা কেন্দ্রীয় বা সেন্ট্রাল ডেটাবেসের মধ্যে ডেটাকে সংরক্ষণ করা হয়, কিন্তু ফাইল বেস সিস্টেমের ক্ষেত্রে কিন্তু কোনো সেন্ট্রাল ডেটাবেসের কোনো কনসেপ্ট নেই। বরং বরং এখানে কি করা হয়, এখানে পৃথক পৃথক ফাইলের মাধ্যমে এটাকে পরিচালনা করা হয়। এই বিষয় সম্বন্ধে আমরা এক্সাম্পলে দেবো যে পুরানো ফাইল বেস সিস্টেম কিভাবে ম্যানেজ হতো। কিন্তু প্রথমে চলো আমরা কিছু এর থিওরিটিক্যাল পার্টটা বুঝে নিই, তারপরে প্র্যাকটিক্যালি আমরা সেটা বোঝার চেষ্টা করব উদাহরণ সহ। এখানে দেখো যে ফাইল বেস সিস্টেমে প্রতিটি বিভাগ বা কাজের জন্য আলাদা আলাদা ফাইল তৈরি করা হয় এবং সেই ফাইল ব্যবহারের জন্য আলাদা প্রোগ্রামের প্রয়োজন হয়। অর্থাৎ ডেটা এবং প্রোগ্রাম একে অপরের উপর নির্ভরশীল থাকে, ফলে কোনো ফাইলের গঠন বা তথ্য পরিবর্তন করতে হলে সংশ্লিষ্ট প্রোগ্রামেও আমাদের পরিবর্তন আনতে হতে পারে। মানে এখানে আমরা কি বলতে চাইছি, যে ধরো আমাদের কোনো একটা ফাইলের মধ্যে কোনো একটা স্কুলের ডেটা, স্টুডেন্টের ডেটা আমরা সেভ করে রেখে দিতে চাইছি, তার জন্য একটা আলাদা এক্সেল ফাইল বানানো হতো। এবং এক্সেল ফাইলটা আমাদের দেখার জন্য যে সফটওয়্যার, সেটাকে বলা হয় অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, রাইট? সো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম এর মাধ্যমে কোনো একটা ফাইলকে দেখতে লাগবে, আদারওয়াইজ আমরা দেখতে পারবো না, তাই না? তাহলে এক্সেল ফাইল যদি দেখবে তোমাদের কম্পিউটারের মধ্যে, যদি এক্সেলে কোনো একটা ফাইল সেভ করি, তো সেই ফাইলটা দেখার জন্য মাইক্রোসফট এক্সেল বলে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা আছে, সেই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা থাকতে হবে, তবেই কিন্তু দেখতে পাবে। এবং এই জন্য আমরা বলছি যে ফাইল বেস সিস্টেমের প্রত্যেকটা বিভাগের, মানে ধরো একটা স্কুলের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তাই না? সেই ডিপার্টমেন্টের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, তারপরে স্টুডেন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট, অর্থাৎ টাকা পয়সা লেনদেনের জন্য, স্কুলের পেমেন্ট এগুলো করার জন্য। তো ডিফারেন্ট ডিপার্টমেন্টে ভাগ থাকে। ঠিকভাবে একটা বড় অফিসের মধ্যেও কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ থাকে, এইচআর ডিপার্টমেন্ট, আইটি ডিপার্টমেন্ট, তারপরে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, তাছাড়াও তোমার ক্লাউড ডিপার্টমেন্ট, ইআরপি ডিপার্টমেন্ট, তো বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট থাকে। সেই ডিপার্টমেন্টের ডেটাগুলোকে সংরক্ষণ করার জন্য কিন্তু ফাইল বেস সিস্টেমের জন্য আলাদা আলাদা ফাইল ব্যবহার করা হয়। অর্থাৎ ডেটা এবং প্রোগ্রাম একে অপরের উপর নির্ভরশীল। ডেটা বলতে কি, যে এক্সেল ফাইলটা আমরা বানাচ্ছি, আর প্রোগ্রাম মানে কি, যে সফটওয়্যারের মাধ্যমে সেই ডেটাটাকে আমরা দেখতে পাই, সেটাকে বলা হয় প্রোগ্রাম। তো এরা একে অপরের উপর ডিপেন্ডেন্ট, ফলে কোনো ফাইলের গঠন বা তথ্য পরিবর্তন করতে গেলে সংশ্লিষ্ট প্রোগ্রাম মানে সেই সফটওয়্যারটার মধ্যে পরিবর্তন আনতে হতে পারে। এখন এটাকে যদি আরো সহজভাবে বলা যায়, তাহলে কিভাবে বলবো, যে ফাইল বেস সিস্টেম হলো এমন একটি পুরানো তথ্য সংরক্ষণ পদ্ধতি যেখানে তথ্যগুলো এক জায়গায় না থেকে বিভিন্ন ফাইলে জমা থাকে। অর্থাৎ এইচআর ডিপার্টমেন্টের ডেটা আলাদা জায়গায় থাকে, তারপরে আইটি ডিপার্টমেন্টের ডেটা আলাদা আলাদা ফাইলে থাকে, তারপর
অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের ডিটেলসগুলো আলাদা ফাইলে থাকে। তো এই কারণে যদি কোনো একটা তথ্যকে খুঁজে বার করা হয় তাহলে সেই খুঁজে পেতে অনেকটা দেরি হয়, এবং সেখানে যদি আপডেট করতে হয় সেই ডেটাগুলো, তাহলে আপডেট করাগুলো কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজ আবার ডেটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। সেই জন্য এটা একটা নিরাপদ ব্যবস্থা নয়। তো নিরাপদ রাখা এবং সঠিকভাবে নিয়ন্ত্রণ করা এই ফাইলগুলোকে অনেক বড় কাজ হয়ে যায় কার ক্ষেত্রে? ফাইল বেসড সিস্টেমের ক্ষেত্রে বা লেগেসি সিস্টেমের ক্ষেত্রে। তো এই সমস্যাটা সমাধান করার জন্যই কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যবস্থাপনাটা তৈরি হয়েছে, বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা আমাদের আবিষ্কৃত হয়েছে। এবার এই প্রশ্নটা পরীক্ষার জন্য সংক্ষিপ্ত উত্তর তুমি কিভাবে লিখবে? না, লেগেসি সিস্টেম বা ফাইল বেস সিস্টেম হলো ডিবিএমএস অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আসার পূর্বে ব্যবহৃত একটি পুরানো ডেটা ব্যবস্থা পদ্ধতি, যেখানে তথ্য আলাদা আলাদা ফাইলে সংরক্ষণ করা হয়। তো এই পদ্ধতিতে কোনো কেন্দ্রীয় ডেটাবেস বা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা বা এসকিউএল এর মতো কোনো কোয়ারি ল্যাঙ্গুয়েজ থাকে না। ফলে ডেটা রিডান্ডেন্সি হয়, ডেটা ইনকনসিস্টেন্সি হয়, ডেটা আইসোলেশন, তারপরে সিকিউরিটি প্রবলেম, ব্যাকআপ রিকভারি প্রবলেম দেখা দেয়। তো এইগুলো কি আমরা পরবর্তী সময়ে বুঝবো যে ডেটা রিডান্ডেন্সি বলতে আমরা কি বুঝি, ডেটা ইনকনসিস্টেন্সি বলতে কি বুঝি, ডেটা আইসোলেশন মানে কি, সিকিউরিটি প্রবলেম কি, ব্যাকআপ রিকভারি প্রবলেম কি, এইগুলো আমরা আলোচনা করব। কিন্তু মনে রাখো যে এই যে জিনিসগুলো বললাম এগুলো হচ্ছে ফাইল বেস সিস্টেমের একটা অসুবিধা। এইগুলো হচ্ছে প্রবলেম, এক একটা প্রবলেম। সেই প্রবলেমগুলো যদি না জানো তাহলে আমরা পরবর্তীতে অবশ্যই আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, আলোচনা করব। এখন দেখো যে ডিবিএমএস এর দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা, এটা একটু আমরা পরে আলোচনা করছি। তার আগে একটা বাস্তব উদাহরণ দিয়ে নিই। দেখো এখানে আমাদের একটা বাস্তব উদাহরণ হচ্ছে, বিদ্যালয়ের তথ্য যদি সংরক্ষণ করতে চাই তাহলে তার রিলেটেড একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে। যে ধরা যাক একটা বিদ্যালয়ে ডিবিএমএস ব্যবহার করা হয় না, ফাইল সিস্টেম ব্যবহার করা হয় বা পুরানো লেগেসি সিস্টেম ব্যবহার করা হয়। তো সেখানে বিভিন্ন তথ্য আলাদা আলাদা ফাইলে সংরক্ষণ করা হয়। যেমন স্টুডেন্টের ডিটেলসগুলো জমা রাখার জন্য স্টুডেন্টের একটা এক্সেল ফাইল করা হয়, এবং সেখানে স্টুডেন্টের নাম, রোল নাম্বার, ঠিকানা, কোন শ্রেণীতে পড়ে সেগুলো স্টোর করে রাখা হয়। তারপরে ফিজ জমা নেওয়ার জন্য একটা ডিফারেন্ট ফাইল, এক্সেল ফাইল ব্যবহার করা হয়, যেখানে ছাত্রের নাম, রোল নাম্বার, ফি গুলো জমা রাখা হয়। তারপরে রেজাল্টের ডেটাগুলো জমা রাখার জন্য রেজাল্ট ডট এক্সেল একটা ফাইল তৈরি করা হয়, যেখানে ছাত্রের নাম, রোল নাম্বার, বিষয়, কত মার্কস পেয়েছে সেইগুলো ডিটেলসগুলো জমা রাখা হয়। তারপর অ্যাটেন্ডেন্স ফাইলের জন্য একটা আলাদা ফাইল ব্যবহার করা হয়, যেখানে ছাত্রের নাম, রোল নাম্বার, উপস্থিতির হিসাব। তারপরে লাইব্রেরি ফাইলের জন্য, লাইব্রেরি ম্যানেজমেন্টের জন্য লাইব্রেরির ডিটেলস রাখা হয়, ছাত্রের নাম, রোল, বই, কবে গ্রহণ করেছে, কবে ফেরত দেবে সেই বইটা, সেই সমস্ত ডিটেলসগুলো কিন্তু রাখা হয়। তো এখানে দেখা যাচ্ছে যে একই ছাত্রের রোল এবং নাম একাধিক ফাইলে আমাদের কপি করতে হচ্ছে, বা একাধিক ফাইলে আমাদের বারবার লেখা হচ্ছে, বারবার জমা করতে হচ্ছে। তো যদি কোনো একটা ধরো স্টুডেন্ট ফাইলের মধ্যে কোনো একটা স্টুডেন্টের নামের বানান যদি ভুল থাকে, তাহলে সেই ভুলটাই কিন্তু সমস্ত ফাইলের মধ্যে ছড়িয়ে থাকবে। এখন যদি কোনো একটা ডিপার্টমেন্টে বা কোনো একটা ফাইলে তার নামটা ঠিক করা হয়, কিন্তু পুরানো ফাইলগুলোতে, এই যে ফাইলগুলোতে আছে এইগুলোতে কিন্তু নামের স্পেলিংটা কিন্তু ভুল থাকবেই, তাহলে দেখা যাচ্ছে যে এটা একটা প্রবলেম, তাই না? বা রোল নাম্বার, কোন একটা স্টুডেন্টের রোল নাম্বার একটা ফাইলে একরকম আর একটা ফাইলে কিন্তু ডিফারেন্ট চেঞ্জ হয়ে যেতে পারে, তাহলে সেগুলোকে ঠিক করা কিন্তু একটা প্রবলেমেটিক হয়ে যাবে, যে কোন ফাইলে ঠিক ইনফরমেশন আছে, কোন ফাইলে ভুল ইনফরমেশন আছে, এইগুলো ম্যানেজ করা অনেকটা কঠিন হয়ে যায়। তো এই জন্য আমি বলছি, দেখো এখানে দেখা যাচ্ছে যে একই ছাত্রের নাম, রোল নাম্বার একাধিক ফাইলে বারবার লেখা হচ্ছে। তো যদি কোনো ছাত্রের ঠিকানা বা নাম পরিবর্তন হয় তাহলে কি করতে হবে? তবে প্রতিটি ফাইলে আলাদা আলাদাভাবে পরিবর্তন করতে হবে। কোন একটা ফাইলে পরিবর্তন না করলে তথ্যের অসামঞ্জস্য সৃষ্টি হবে। সো এই ধরনের সমস্যাই হচ্ছে ফাইল বেস সিস্টেমের প্রধান দুর্বলতা, যেটা আমাদেরকে মনে রাখতে হবে। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। এ সম্বন্ধে আমরা পার্ট 2 নিয়ে আসবো, যেখানে আরো কমপ্লেক্সিটি ব্যাপার নিয়ে আলোচনা করব, এবং জিনিসটাকে আরো আমরা বোঝার চেষ্টা করব, এবং আমরা যে জিনিসগুলো আমরা বললাম যে যে এই যে প্রবলেমগুলো দেখা দেয়, যেমন ডেটা রিডান্ডেন্সি, ডেটা ইনকনসিস্টেন্ট, এই সবগুলো নিয়ে আলোচনা করব, এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের দৃষ্টিকোণ থেকে ফাইল বেস সিস্টেম বা লেগেসি সিস্টেমকে
আমরা কিভাবে এক্সপ্লেন করব সেটাও আমরা এখানে আলোচনা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন টেক কেয়ার, বাই বাই।